আসসালামু আলাইকুম। আজকে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার আমরা বিগত সনের বার বিজিএস এর প্রশ্ন সমাধান করার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমাদের ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা অনেকগুলো বিষয় জানবো, কিন্তু গত ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানার চেষ্টা করেছিলাম, আমরা দেখেছিলাম যে শান্তি রক্ষার জন্য মুসলেখা, যে 106 থেকে 126 ক পর্যন্ত এই জায়গাগুলোতে যে কি কি করতে হবে মুসলেখার বিষয়, সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। আমরা পাবলিক নয়সেন্স নিয়ে জানার চেষ্টা করেছি, যে কোন 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 অবস্থায় গণ উৎপাত ছড়ানোর জন্য সত্য সাপেক্ষে আদেশ দিতে পারে, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি। এরপরে আমরা দেখার চেষ্টা করেছি 144, 145, 144 এবং 145 ধারা কেন জারি করা হয়, 144 ধারাকে কখন 145 ধারায় রূপান্তর করা হয়, 144 ধারার সময় কতদিন থাকে, 145 ধারাতে কেন আমরা মামলা করব, হ্যাঁ, এটার আদেশটা কতদিন বহাল থাকে, এটার মোটামুটি গুরুত্ব কেমন, এটা কি ধরনের, কি প্রকৃতির মামলা, আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করছিলাম গত ক্লাসে। এরপরে আমরা দেখার চেষ্টা করেছি আমরা যে যদি সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ম্যাজিস্ট্রেট সাহেব দেখতে পান যে মানে 60 দিনের মধ্যে মামলার ভূমিতে কোনো পক্ষই ছিল না, তখন কি করা হবে, এবং এই বিষয়গুলো আমরা ওখানে কি রিসিভার দেওয়া যাবে কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন। তাহলে আর কথা এ না করে আজকে আমরা আবার পরবর্তী ক্লাসে চলে যাই। তাহলে দেখতে থাকুন। 35 কোশ্চেন। এজাহারের ভিত্তিতে ও নালিশের দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। একটা হলো এজাহারের ভিত্তিতে, আর একটা হলো নালিশের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পার্থক্যটা কি। এখানে পার্থক্য হলো মামলা দায়েরের স্থান। অর্থাৎ এজাহার ভিত্তিতে ও নালিশের দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে প্রথম পদ্ধতিগত পার্থক্য হলো, এটা এজাহারের ভিত্তিতে ফৌজদারি মামলা শুরু হয় থানার পুলিশের নিকট এবং এজাহার দায়েরের মাধ্যমে, আর অন্যদিকে নালিশের দরখাস্তের ভিত্তিতে মামলা শুরু হয় আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশের দরখাস্ত দায়েরের মাধ্যমে। এরপরে দেখেন আমলযোগ্য ও আমল অযোগ্য। শুধুমাত্র আমলযোগ্য অপরাধের বিষয়ে 154 ধারায় এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী মাধ্যমে ফৌজদারি মামলা শুরু হতে পারে। অন্যদিকে আমলযোগ্য বা আমল অযোগ্য যে অপরাধী হোক না কেন, এমন অপরাধের নালিশ 200 ধারায় উল্লেখিত পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। এখানে শুধুমাত্র আমলযোগ্য অপরাধগুলো 154-তে, আর আমলযোগ্য আমল অযোগ্য সেটা হলো আপনার সিআর মামলাতে অর্থাৎ 200 ধারাতে। এরপরে শপথ, থানায় মামলা, এজাহারের ভিত্তিতে মামলা দায়েরের সময় কোনো শপথ পড়ানো হয় না, কিন্তু 200 ধারায় মামলা করলে সেক্ষেত্রে শপথ পড়ানোর একটা বিধান আছে। এরপর হলো পরোয়ানা স্থগিত। 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত নালিশ 190 অর্থাৎ ধারার আমলে নেওয়ার পূর্বে নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারণের উদ্দেশ্যে উক্ত নালিশ বিষয়ে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে পারে এবং তা অধ্যস্থ ম্যাজিস্ট্রেট দিয়ে তা করাতে পারে এবং পুলিশকে দিয়ে তদন্ত করাতে পারে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন বা পরোয়ানা জারি করতে পারে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন বা পরোয়ানা জারি স্থগিত রাখতে পারে। এমন অনুসন্ধান বা তদন্ত রিপোর্টের নালিশের সত্যতার ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে, কিন্তু এজাহারের ভিত্তিতে অপরাধটি তদন্ত করতে ও অভিযুক্তকে গ্রেপ্তার করা স্থগিতের কোনো সুযোগ নেই, যদিও গ্রেপ্তার করা বাধ্যতামূলক না। মামলার নাম যেটা আমরা জিআর মামলা, যেটা থানায় করা হয়, আর যেটা কোর্টে করা হয় সেটা হলো সিআর মামলা নামে পরিচিত। এরপরে আমরা স্বাক্ষরের বিষয়টা, এজাহার ভিত্তিতে দায়েরকৃত মামলার ক্ষেত্রে এজাহার বা সংবাদদাতা স্বাক্ষর করবে এবং উক্ত এজাহারের ভিত্তিতে প্রাথমিক তথ্য বিবরণীতে সংবাদদাতা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে। অন্যদিকে নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশকারীর লিপিবদ্ধকৃত জবানবন্দিতে ম্যাজিস্ট্রেট এবং নালিশকারী স্বাক্ষর করবে। এরপরে আমরা একটু পরের প্রশ্নটা দেখি। সিআর আর জিআর মামলার মধ্যে পার্থক্য, একই কথাবার্তা। যেমন একজন ম্যাজিস্ট্রেট কি থানাকে নিয়মিত এজাহার রুজুর
আদেশ দিতে পারে, এই হলো বিষয়। তাহলে এখানে আর একটু কিছু লেস লাগান দেওয়া হয়েছে, অর্থাৎ সিআর মামলার মধ্যে আমরা একটু বুঝে গেছি। সিআর মামলা হচ্ছে হলো কমপ্লেন রেজিস্টার কেস, আর জিআর মামলা হলো জেনারেল রেজিস্টার কেস। আশা করছি বিষয়টা বুঝে গেছেন। আর এটা মামলার ধারাটা হচ্ছে হলো জিআর মামলা ক্ষেত্রে 154 ধারা, আর সিআর মামলার ক্ষেত্রে 200 ধারা। মামলা দায়েরের স্থান একটা হলো আহ ইয়ার নিকট থানায়, অর্থাৎ পুলিশের নিকট, সেটা জিআর মামলা। আর ম্যাজিস্ট্রেটের নিকট করলে সেটা হলো সিআর মামলা, আহ, নালিশের মাধ্যমে। এই হলো অবস্থা। এটা আমলযোগ্য আমল অযোগ্য দুটাতেই 200 ধারায় সিআর মামলা নেওয়া হয়, শুধুমাত্র জিআর মামলাতে হলো বিষয়টা। তাইলে সিআর মামলার ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে না, জিআর মামলার ক্ষেত্রে তদন্ত করতে পারে। আর এটাতে জবানবন্দি নেওয়ার প্রয়োজন হয় না। জবানবন্দি গ্রহণ সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 200 ধারা নালিশকারী সংবাদিত শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করতে হয়, কিন্তু আপনার জিআর মামলার ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করতে হয় না। আর আসামিকে গ্রেপ্তারের বিষয়টা হচ্ছে হলো সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদেশ ছাড়া পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারে না, এই ক্ষেত্রে আবার জিআর মামলার ক্ষেত্রে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখি একজন ম্যাজিস্ট্রেট কি থানাকে নিয়মিত এজাহার রুজুর নির্দেশ দিতে পারে। এখানে বলতে হয় যে আমলযোগ্য অপরাধের বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন নালিশি আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে, এবং পুলিশকে উক্ত নালিশি দরখাস্তটির প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ করে 156(3) ধারা অনুসারে তদন্ত শুরুর জন্য নির্দেশ দিতে পারে। এবং এই ক্ষেত্রে উক্ত মামলাটি আর নালিশি মামলা থাকে না, এই ক্ষেত্রে নালিশকারী জবানবন্দি গ্রহণের প্রয়োজনীয় নাই। পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ এর 245-এর ধারায় বলা হয়েছে, যখন কোনো ম্যাজিস্ট্রেট আমলযোগ্য অপরাধের নালিশ অনুসন্ধান করার নির্দেশ প্রদান করে যা সম্পর্কে পূর্বে পুলিশের নিকট তথ্য দেওয়া হয়নি, তখন ম্যাজিস্ট্রেট যে লিখিত সংবাদ পুলিশের নিকট পাঠায় তা পুলিশ প্রাথমিক তথ্য বা এজাহার বলে গণ্য করবে। সুতরাং বলা যায় একজন ম্যাজিস্ট্রেট থানাকে নিয়মিত এজাহার রুজুর আদেশ দিতে পারে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা পাঠাই দিতে পারে, হ্যাঁ, নিজে এটাকে গ্রহণ না করে পুলিশের কাছে পাঠাই দিতে পারে, সুযোগ আছে। এরপরে আমরা দেখি পরবর্তী প্রশ্ন, নালিশ বা অভিযোগের অর্থটা কি? ফৌজদারি কার্যবিধি 1898 বহির্কার্য ধারা নালিশ বা অভিযোগের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারা অনুসারে অভিযোগ অর্থ হলো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ করেছে, কিন্তু এর মধ্যে পুলিশ প্রতিবেদন অন্তর্ভুক্ত হবে না। এরপরে হচ্ছে হলো অভিযোগ মৌখিক বা লিখিত আকারে দায়ের করা যেতে পারে। জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করেছে মর্মে নালিশটি হতে হবে। নালিশটি অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে। উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের হতে হবে। প্রস্তাবিত ব্যবস্থা অবশ্যই ফৌজদারি কার্যবিধির অধীন হতে হবে, এবং এটা অবশ্যই পুলিশ প্রতিবেদন হবে না। এই পরবর্তী প্রশ্ন আমরা দেখি, ফৌজদারি কার্যবিধি 1898 200 ধারা মোতাবেক কোন ফৌজদারি আদালতে নালিশি দরখাস্ত দায়ের করা যায়? হ্যাঁ, সেটাই। এখানে বলতে হয় যে আইনের কোন ধারায় একজন ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করেন। তাইলে 200 ধারায় ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? 200 ধারার মধ্যে ফৌজদারি কার্যবিধি 200 ধারার অভিযোগকারী উপস্থিত সাক্ষীদের ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণ করার বিধান আছে। ফৌজদারি কার্যবিধি 1898 190 ধারার যে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা আছে সেই ম্যাজিস্ট্রেট 200 ধারা নালিশি দরখাস্ত করা যায়, এবং নালিশি দরখাস্ত গ্রহণ করে ম্যাজিস্ট্রেট কি করবে তা এই ধারায় উল্লেখ রয়েছে। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখি, অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোন কোন ব্যতিক্রমী অবস্থায় অভিযোগকারীকে পরীক্ষা না করে অভিযোগ আমলে নিতে পারেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা। যেমন যে ফৌজদারি কার্যবিধি 200 ধারা ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে শপথ করিয়ে জবানবন্দি গ্রহণ করে অপরাধ আমলে নিবে, কিন্তু 200 ধারার কিছু ব্যতিক্রম রয়েছে। সেগুলো হচ্ছে হলো যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয় বা সেক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষী যদি থাকে জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নেই, কারণ 192-তে মামলাটা ট্রান্সফার হয়েছে। যে কোনো মামলা ক্ষেত্রে আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, তারপরে হলো সরকার কর্মকর্তা বা অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেক্ষেত্রেও নালিশকারী উপস্থিত সাক্ষী যদি থাকে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এরপরে হচ্ছে হলো 192 ধারার অধীন যদি মামলাটা ট্রান্সফার করা হয়েছে, সেই যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যে নালিশকারী বা উপস্থিত সাক্ষী যদি থাকে সেটা জবানবন্দি গ্রহণ করলে
যে ম্যাজিস্ট্রেট নিকট মামলাটি প্রেরণ করা হলো তিনি পূর্ণ জবানবন্দি দিতে বাধ্য থাকবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, যেই সকল ক্ষেত্রে নালিশকারী জবানবন্দি গ্রহণ প্রয়োজন না, আবারও সেম কথাবার্তা। আহ, এখানে বলতেছে আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাইতে পারে। এক্ষেত্রে পুলিশ উক্ত নালিশি দরখাস্তটির প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ করে 156(3) ধারা অনুযায়ী তদন্ত শুরুর জন্য নির্দেশ দিতে পারে এবং এই ক্ষেত্রে উক্ত মামলাটি আর নালিশি মামলা থাকে না। এই ক্ষেত্রে নালিশকারী জবানবন্দি গ্রহণ প্রয়োজন নাই। এরপর হলো নারাজি পিটিশনের ক্ষেত্রে, এমনকি নারাজি পিটিশনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে অভিযোগকারীকে পরীক্ষা করার প্রয়োজন নাই। ডাক্তার আখতারুজ্জামান বনাম রাষ্ট্র 47 DLR 2018 520 মামলায় বলা হয়েছে, যদি কোনো ম্যাজিস্ট্রেট কোনো নারাজি পিটিশন গ্রহণ করে উক্ত ক্ষেত্রে তিনি অভিযোগকারীকে 200 ধারায় পরীক্ষা না করে উক্ত আবেদনকে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আচ্ছা, আমরা একটু দেখি, বিচারার্থে গ্রহণ করার ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অপরাধ অভিযোগ আনিত হলে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসারে উক্ত ম্যাজিস্ট্রেটের করণীয় কি 2022 সালে আসছিল, বিচারার্থে গ্রহণ করার ক্ষমতা সম্পন্ন। এখানে নালিশ দায়ের করা হলে কোন কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, নালিশি মামলার ম্যাজিস্ট্রেট কি কি পদক্ষেপ গ্রহণ করেন, পুলিশ রিপোর্ট বা নালিশি মামলা পাওয়ার পর ম্যাজিস্ট্রেট কি পদক্ষেপ নেবেন। গুরুত্বপূর্ণ বলতে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশ দায়ের করা হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 200 ধারায় নালিশকারী শপথপূর্বক গ্রহণ করবে এবং 16 ধারায় বর্ণিত বিধানের মধ্যে যেটা উপযুক্ত সেটা অনুসরণ করবে এবং শপথপূর্বক নালিশকারীকে জবানবন্দি গ্রহণ, কতিপয় বিশেষ ব্যতিক্রম প্রেক্ষাপট ছাড়া নালিশকারীকে শপথ পড়িয়ে ম্যাজিস্ট্রেট নালিশকারীর জবানবন্দি গ্রহণ করবে এবং জবানবন্দি লিখিত আকারে লিপিবদ্ধ করবে এবং সেটাতে ম্যাজিস্ট্রেট এবং অভিযোগকারী কি করবে, স্বাক্ষর করবে এবং নালিশকারী জবানবন্দি বিবেচনা করে অভিযোগের সত্যতা আছে মর্মে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হলে, মামলা অগ্রসর হওয়ার মতো উপাদান আছে মর্মে সন্তুষ্ট হলে 190 ক দ্বারা নালিশি দরখাস্ত ভিত্তিতে অপরাধটি আমলে নিতে পারে। এরপরে 200 ধারায় দাখিলকৃত নালিশি দরখাস্ত বা নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মনে করে অপরাধ সংগঠনে কোনো উপাদান নেই 190 ধারার নালিশটি আমলে গ্রহণ নাও করতে পারে। যদি ম্যাজিস্ট্রেট নালিশটি আমলে গ্রহণ না করে সেক্ষেত্রে তিনি নালিশটি 203 ধারা খারিজ করেছে মর্মে গণ্য করবে এবং 190 ধারা নালিশি মামলা না নেওয়া অর্থাৎ নালিশটি 203 ধারায় খারিজ মর্মে গণ্য হয়। এরপরে পরোয়ানা স্থগিত করে 202 ধারার অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিতে পারে। 200 ধারার নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে যদি ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে উক্ত অভিযোগ আমলে নেওয়ার পূর্ব অভিযোগের সত্যতা বা মিথ্যা নির্ধারণ করতে 202 ধারার পদ্ধতি উনি অনুসরণ করবে। এই ক্ষেত্রে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে ম্যাজিস্ট্রেট 202 ধারা সমন বা পরোয়ানা জারি স্থগিত রেখে অভিযোগের সত্য নাকি সেটা মিথ্যা নির্ধারণ করতে এখানে অনুসন্ধান করতে পারে বা অধ্যস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেট এখানে অনুসন্ধানের জন্য প্রেরণ করতে পারে, পুলিশ বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক তদন্তের নির্দেশ দিতে পারে। এরপরে 202 ধারা নির্দেশিত অনুসন্ধান বা তদন্ত শেষে দাখিলকৃত প্রতিবেদন বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করে মামলা অগ্রসর হওয়ার মতো কোনো উপাদান নেই তিনি 203 ধারায় নালিশটি খারিজ করে দিতে পারেন এবং 202 ধারা দাখিলকৃত অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদন বিবেচনা করে মামলা অগ্রসর হওয়ার মতো যথেষ্ট উপাদান আছে মর্মে ম্যাজিস্ট্রেট মনে করলে উক্ত অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদনটি ভিত্তিতে নালিশটি আমলে নিতে পারে। অতঃপর যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছিল তাকে হাজির হতে 204 ধারায় সমন দিতে পারে অথবা ওয়ারেন্ট দিতে পারে। এরপরে পুলিশ 156(3) ধারা তদন্তের নির্দেশ দিতে পারে। আমলযোগ্য অপরাধ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত করতে সরাসরি স্থানীয় প্রেরণ করতে পারে এবং 200 ধারা শর্ত পালন করার কোনো প্রয়োজন নেই। ম্যাজিস্ট্রেট আদেশক্রমে অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীতে অর্থাৎ পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবে এবং উক্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেট 190 খ দ্বারা অপরাধটি আমলে নিতে পারবে। কোনো অপরাধ আমলে নিয়ে সমন বা পরোয়ানা ইস্যু, এটা হলো 204 ধারাতে বলা আছে যে 200 ধারার নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অপরাধটি শুরুতে আমলে নিয়ে এবং 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান শেষে দাখিলকৃত প্রতিবেদনটির ভিত্তিতে অপরাধটি আমলে নিলে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরা নিশ্চিত করতে এবং 200 ধারা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। ম্যাজিস্ট্রেট উপরে উল্লেখিত ধারা কার্যক্রম অনুসরণ করবে, সেটা নালিশি দরখাস্ত বিবেচনা করার সময় ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিতে স্বাধীন।
আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, অভিযোগ প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করার পর উক্ত অপরাধ আমলে নিতে সন্তুষ্ট না হন তখন কি কি পদ্ধতি অনুসরণ করবেন। অপরাধ আমল না নিয়ে নালিশ খারিজ করতে পারে, অর্থাৎ 200 ধারার নালিশি দরখাস্ত নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মনে করে যে অপরাধটির সাংগঠনিক কোনো উপাদান নাই, তাহলে 190 ধারা নালিশটি আমলে গ্রহণ নাও করতে পারে। যদি ম্যাজিস্ট্রেট নালিশটি আমলে গ্রহণ না করে সেক্ষেত্রে তিনি নালিশটি 203 ধারায় খারিজ করে দিয়েছে মর্মে গণ্য হবে। 190 ধারায় নালিশ আমলে না নেওয়া নালিশটি 203 ধারা খারিজ মর্মে গণ্য হয়। পরোয়ানা স্থগিত 202 ধারা অনুসন্ধান বা তদন্তের আদেশ দিতে পারে। 200 ধারার নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে যদি ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে উক্ত অভিযোগ আমলে নেওয়ার পূর্বে অভিযোগের সত্যতা বা মিথ্যা নির্ধারণ করতে 202 ধারার পদ্ধতি অনুসরণ করতে পারে। যে ক্ষেত্রে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে ম্যাজিস্ট্রেট 202 ধারার সমন বা পরোয়ানা জারি স্থগিত করতে পারে বা অভিযোগের সত্য নাকি মিথ্যা সেটা নির্ধারণ করতে পারে। ম্যাজিস্ট্রেট নিজে নালিশটি অনুসন্ধান করতে পারে, নালিশটি অধ্যস্থল অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধানের জন্য প্রেরণ করতে পারে এবং পুলিশ অন্য কোনো ব্যক্তি কর্তৃক তদন্তের নির্দেশ দিতে পারে। তাহলে 202 ধারা নির্দেশিত অনুসন্ধান তদন্ত শেষে দাখিলকৃত প্রতিবেদন বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে মামলাটি অগ্রসর হওয়ার মতো কোনো কারণ নাই, তাহলে তিনি 203 ধারা নালিশটি খারিজ করে দিতে পারে। কিন্তু 202 ধারার দাখিলকৃত অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদন বিবেচনা করে মামলা অগ্রসর হওয়ার মতো যথেষ্ট উপাদান আছে ম্যাজিস্ট্রেট মনে করলে তাহলে উক্ত অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদন ভিত্তিতে নালিশটি আমলে নিতে পারে এবং অতঃপর যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছিল তাকে হাজির হতে 204 ধারা সমন দিতে পারে বা ওয়ারেন্ট দিতে পারে। এছাড়াও আরো একটা কাজ করতে পারে, সেটা আমরা ইতিমধ্যেও দেখেছি যে আমলযোগ্য অপরাধ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্তটির প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত করতে সরাসরি স্থানীয় থানায় প্রেরণ করতে পারে। এখানে 200 ধারা সত্য পালন করার কোনো প্রয়োজন নাই। ম্যাজিস্ট্রেট আদেশক্রমে অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত করে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পারবে। উক্ত প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190 এর খ ধারা অপরাধটি আমলে নিতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই, মামলা আমলে নেওয়ার যোগ্য নয় এমন একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো নালিশি দরখাস্ত প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ উনি গৃহীত হইতে পারে। তাহলে আমরা একটু দেখি, মামলা নেওয়ার যোগ্য নয় এমন একজন ম্যাজিস্ট্রেট নালিশ দায়েরের তার করণীয় কি। তাহলে উনি কি করবেন, কোনো নালিশি দরখাস্ত প্রাপ্তির ক্ষেত্রে উনি অপরাধ আমলে নেওয়ার ইখতিয়ার নাই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি লিখিত আকারে নালিশ দায়ের করে তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি ফেরত দিবে, ধারা 201 বলা আছে। এবং নালিশ লিখিত আকারে নালিশ দায়ের না করলে, যদি লিখিত আকারে নালিশে দায়ের না করা মৌখিকভাবে নালিশ দেওয়া, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে এখানে প্রেরণ করবে। এরপরে হচ্ছে কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিবেন। কোন ম্যাজিস্ট্রেট পিটিশন অফ কমপ্লেইন ডিসমিস করতে পারে, যদি কখন কিভাবে করতে পারে আপনার উত্তরের সমর্থনে যথাযথ ধারা উল্লেখ করুন। ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশ খারিজ, ফৌজদারি কার্যবিধি 203 এবং 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে। যে সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 203 এবং 204 ধারায় নালিশ খারিজ করে দিতে পারে সেই ক্ষেত্রগুলো হলো আপনার, উনি প্রথমে কি দেখবেন, উনি দেখবেন যদি ম্যাজিস্ট্রেট দেখে যে কোনো অপরাধ সংঘটিত হয়নি, অভিযোগকারী এবং যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে তার বক্তব্য বিশ্বাসযোগ্য না হলে, এবং 202 ধারার অধীন তদন্ত অনুসন্ধান রিপোর্ট বিবেচনায় করে যদি ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলা পরিচালনা করার কোনো কারণ নেই, তাহলে উনি 200 ধারার দাখিলকৃত নালিশি দরখাস্ত এবং নালিশকারীর শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে অপরাধ সংগঠনের কোনো উপাদান নেই, সেক্ষেত্রে 190 ধারার নালিশটি আমলে না নিয়ে উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশটি 203 ধারায় খারিজ করে দিয়েছে মর্মে গণ্য হবে। অথবা 190 ধারা নালিশটি আমলে নিয়ে আসামির হাজিরার জন্য সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে এবং 200 ধারায় তদন্তের নির্দেশ দিল। উক্ত তদন্ত অনুসারে দাখিলকৃত রিপোর্ট অপরাধের কোনো উপাদান বা না থাকলে ম্যাজিস্ট্রেট 203 ধারায় খারিজ করে দিতে পারে। এছাড়াও পরোয়ানা ফি পরিশোধ না করলে, অর্থাৎ অপরাধ যখন আমলে নিয়ে 204 ধারায় ম্যাজিস্ট্রেট আসামির হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে বা পরোয়ানা জারি করতে পারে। 204 ধারায় বলা হয়েছে সমন বা পরোয়ানার জন্য কোনো ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না। যদি এরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ করা না হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগ
খারিজ করে দিতে পারে। পরবর্তী আমরা একটু প্রসিডিং দেখি। পরবর্তী প্রশ্নে কি বলছে, কখন এবং কেন ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা পরিহার করতে পারে? এরূপ হাজিরা পরিহার করার পর ম্যাজিস্ট্রেট কখন কিভাবে উক্ত আসামিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিতে পারে? দেখেন, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। ফৌজদারি কার্যবিধি 205 ধারায় ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা পরিহার করতে পারে। শুধুমাত্র সমন মামলায় আসামির ব্যক্তিগত হাজিরা পরিহার করতে পারে, অর্থাৎ যে মামলার প্রথমে সমন জারি করা হয় উক্ত মামলা ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা অব্যাহতি দিতে পারে যেখানে সমন দেওয়া হয়। 205-এর 1 ধারায় বলা হয়েছে, যখন একজন ম্যাজিস্ট্রেট সমন ইস্যু করে তিনি মনে করলে যে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হতে অনুমতি দিতে পারে। যে মামলায় প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয় উক্ত মামলা অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা বা অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ 205 ধারায় দেওয়া হয়নি। কারণ কি কারণে 205 ধারায় ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা পরিহার করতে পারে সেগুলোর কোনো নির্ধারিত তালিকা 205 ধারায় উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যদি তিনি এমনটি করার কারণ দেখে তাহলে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। সুতরাং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে 205 ধারার ম্যাজিস্ট্রেটকে বিবেচনামূলক ক্ষমতা দিয়েছে এবং তবে 205 ধারার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া বৈধ এবং উপযুক্ত কারণ, যেমন স্বাস্থ্যগত ঝুঁকি, দূরত্ব ইত্যাদি হতে হবে। এখানে আমরা একটা মামলার রেফারেন্স দেখি। সালাম মল্লিক বনাম রাষ্ট্র 48 DLR 329 যশোর হতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় আদালতে হাজিরা দিতে উপযুক্ত নারীর কষ্ট বিবেচনা করে ম্যাজিস্ট্রেট তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে অনুমতি দিতে পারে। অন্যদিকে 540-এর ক ধারায় অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে ম্যাজিস্ট্রেট আদালত 2 বা ততোধিক অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে বা তাদের অনুপস্থিতিতে অনুসন্ধান বিচার অগ্রসর করতে পারে। এরপরে কখন কিভাবে আসামিকে ব্যক্তিগত হাজিরা নির্দেশ দিতে পারে? 205-এর 2 ধারায় বলা হয়েছে, মামলার কার্যধারা যে কোনো পর্যায়ে ম্যাজিস্ট্রেট উপযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরার জন্য নির্দেশ দিতে পারে যদি প্রয়োজন হয় তাহলে এর পূর্বে বর্ণিত পন্থায় হাজিরা বলবৎ করতে 204 ধারায় উল্লেখিত সমন বা ওয়ারেন্ট জারি করে অভিযুক্তকে ব্যক্তির হাজিরা বলবৎ করতে পারে। অর্থাৎ সমন মামলা হলে সমন জারি করবে, কিন্তু ওয়ারেন্ট মামলা হলে প্রথমে ওয়ারেন্ট বা ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে সমন জারি করবে। অন্যদিকে 540-এর ক ধারায় বলা হয়েছে, বিচারিক কার্যধারা যে কোনো পর্যায়ে উক্ত অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা বা জজ বা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে। এরপরে দেখি আমরা একই অপরাধের বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালত অপর নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট কি অনুসন্ধান বা কি পদ্ধতি অনুসরণ করবেন? খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে যে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা বা পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে 205-এর ডি অর্থাৎ ঘ ধারায় উল্লেখিত পদ্ধতি অনুসরণ করবে এবং একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা পুলিশি তদন্ত চললে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। অর্থাৎ তার নিকট যে মামলাটা করা হয়েছে সেটা উনি স্থগিত করবে। এবং 205-এর ডি এর 1 ধারায় বলা হয়েছে, যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ভাবে মামলা দায়ের করা হয় অর্থাৎ নালিশি মামলার বিচার বা অনুসন্ধানের পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে উক্ত অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট অপরাধটি অনুসন্ধান বা বিচার স্থগিত করবে এবং তদন্তকারী কর্মকর্তার নিকট হতে উক্ত বিষয়ে প্রতিবেদন তলব করবে। এরপরে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলা বা পুলিশের নিকট তদন্তাধীন মামলা একাত্র বিচার করতে পারবে যদি তদন্তকারী পুলিশ কর্মকর্তা 173 ধারা অধীন রিপোর্ট দাখিল করে। এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট এমন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিল যে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলারও আসামি, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা ও পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে এই তৈরিকৃত মামলার অনুসন্ধান বিচার একত্র করবে এবং উভয় মোকদ্দমার পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ দুটো মামলা একসাথে ট্র্যাক করে সামনের দিকে প্রসিড হবে। এই হলো কথাবার্তা। এরপরে হলো ম্যাজিস্ট্রেট স্থগিত নালিশি মামলাটি অনুসন্ধান বা বিচারে অগ্রসর হবে। এখানে বলতে হবে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত পুলিশ রিপোর্ট বা ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে যদি সম্পর্কিত না, তখন পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলা কার্যক্রম স্থগিত করছিল সেটি আবার অনুসন্ধান বা বিচারের জন্য অগ্রসর করবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
এরপর দেখেন আবুল দুজন আসামির বিরুদ্ধে চুরির অপরাধের জন্য প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে। 1 সপ্তাহ পরে আবুল এর স্বামী বাবুল একই ঘটনার বর্ণনায় ম্যাজিস্ট্রেট নিকট পূর্বে 2 জন সহ মোট 4 জনের বিরুদ্ধে নালিশ দায়ের করে। ম্যাজিস্ট্রেট উক্ত নালিশ এর বিষয়ে কিভাবে অগ্রসর হবে? আসলে এটা হলো একটু আগে আমরা যেটা বলছিলাম 205-এর ধারা অনুসারে উনি ওনার নিকট যে মামলাটা দায়ের করেছে ওটাকে স্থগিত রেখে পরবর্তী আগের পূর্বের মামলাটার অনুসন্ধান বা তদন্ত দেখবেন। এরপরে যদি এখানে সত্যতা পাওয়া যায় 2টা মামলা একসাথে ট্র্যাক করে সামনের দিকে প্রসিড হবে। আর যদি ওইরকম যদি মিল না পায়, 2টার মধ্যে যদি অমিল থাকে, তাহলে উনি পুলিশের নিকট দায়েরকৃত মামলাটি স্থগিত রেখে ওনার মামলার আবার অনুসন্ধান দিয়ে উনি আবার মামলার কার্যক্রম চালাবে। এই হলো মোটামুটি কথা বার্তা। আশা করছি বুঝতে পেরেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা একটু 51 নং প্রশ্নটা একটু আমরা দেখি। অপরাধ আমলে আনা বলতে আপনি কি বুঝেন? অপরাধ আমলে আনা ফৌজদারি কার্যবিধি 1898-এর 190 ধারা ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে থাকে। মামলার বিচারিক দৃষ্টিগোচরে নিতে ম্যাজিস্ট্রেট বা বিচারকের মানসিক সিদ্ধান্ত হলো আমলে নেওয়া। সংগঠিত হতে পারে এমন কোন অপরাধের বিষয়ে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মন প্রয়োগ করে, যে ক্ষেত্রে তিনি অপরাধটি আমলে নিয়েছে বলে গণ্য হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অপরাধের বিষয়ে অগ্রসর হওয়ার জন্য উপাদান আছে বলে ম্যাজিস্ট্রেট মানসিক সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারি কার্যবিধির অধীন অগ্রসর হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে বলে গণ্য হবে। 190 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে বলা যায় যে ক্ষেত্রে তিনি তার নিকট দাখিল বা পিটিশন বা পুলিশ প্রতিবেদন উল্লেখিত ঘটনার শুধুমাত্র মন প্রয়োগ করে না, ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় কতিপয় পদক্ষেপ গ্রহণ করে। 200 ধারায় নালিশকারী জবানবন্দি গ্রহণ করে। 204 ধারায় অভিযুক্তকে হাজিরার জন্য সমন দেওয়া বা গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, বা 202 ধারায় পরোয়ানা স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। অর্থাৎ অপরাধ সংগঠন বিষয়ে ম্যাজিস্ট্রেট নিকট কোনো পুলিশ রিপোর্ট বা অভিযোগ দায়ের করলে বা ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে অপরাধ সংগঠন সম্পর্কিত কোনো তথ্য প্রাপ্ত হয়, সেখানে সে পুলিশ রিপোর্ট, অভিযোগ, তথ্য, উল্লেখিত ঘটনা কোনো অপরাধ সংগঠন হয়েছে বলে প্রকাশ করেছে বলে ম্যাজিস্ট্রেট মানসিকভাবে সন্তুষ্ট হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে অথবা ফৌজদারি কার্যবিধির অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরপরে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে নেওয়ার পদ্ধতিগুলো কি? ম্যাজিস্ট্রেট কোনো বিবেচনায় ভিত্তিতে অপরাধ আমলে নেন। কোনো অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা না থাকলে তিনি কি করবেন? নালিশ খারিজ সংক্রান্ত আদেশের বিরুদ্ধে অভিযোগকারীর প্রতিকার কি হবে, এটা আমরা একটু দেখি। তাহলে অপরাধ বিচারার্থে আমলে নিতে ম্যাজিস্ট্রেট যে সকল বিষয় বিবেচনা নিবে সেটি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করলে উনি 190-এর 1-এর কথা বলবো যে নালিশের ভিত্তিতে আমলে নেওয়া। অপরাধ সংগঠনকারী ঘটনাসমূহ উল্লেখ করে দাখিলকৃত নালিশ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190-এর ক ধারার অপরাধটি আমলে নিতে পারে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট 190-এর ক ধারার অপরাধ আমলে নিয়েছে বলে গণ্য হবে যখন শুধুমাত্র দাখিলকৃত অভিযোগে বা উল্লেখিত বিবরণে মনোনিবেশ করে না, বরং পরবর্তী ধারাগুলোতে উল্লেখিত পদক্ষেপ গ্রহণ করে। এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ফৌজদারি কার্যবিধি 200 ধারার অধীন অভিযোগ দায়েরের জবানবন্দি গ্রহণ করা। তাহলে নালিশের ভিত্তিতে উনি অপরাধ আমলে নিতে পারে। এরপরে নারাজি পিটিশনের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া। অভিযুক্ত ব্যক্তির পক্ষে পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদন ধারা সংবাদদাতা যদি সংক্ষুব্ধ হলে সে উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নিকট নারাজি পিটিশন দাখিল করতে পারে এবং ম্যাজিস্ট্রেট এমন নারাজি পিটিশনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। এখানে বলতেছে শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন 47 DLR 1995 479 নারাজি পিটিশন 200 ধারার অধীন একটা নতুন অভিযোগ এবং এমন নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190-এর ক ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে এবং পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। যখন নারাজি পিটিশন দিবে তখন যদি থানায় থেকে কোর্টে আসে তাহলে ওই ক্ষেত্রে অপরাধটা আমলে নিতে পারে। পুলিশি তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আপনার অপরাধ আমলে নিতে পারে। যে পুলিশ তদন্ত সমাপ্ত করে চার্জশিট প্রদান করলে উক্ত চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে। পুলিশ তদন্ত সম্পূর্ণ করার পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে, কিন্তু পুলিশ চূড়ান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্য করে না, সেহেতু ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। যে আমলে নিয়ে
তিনি চার্জশিটের ভিত্তিতে আব্দুস সালাম বনাম রাষ্ট্র 36 ডিএলআর এডি 58 ধারায় মামলা বলা হয়েছে, যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, বরং সে তার বিচারিক বা স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক দাখিলকৃত নথিতে অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 190 এর 1 খ ধারা অপরাধ আমলে নিতে পারে। এরপরে হলো অন্য কোনো উৎস থেকে বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া। পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান অথবা ব্যক্তিগতভাবে সন্দেহবশত কোনো তথ্য পেলে অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা না থাকলে উনি কি করবে? উনি 201 ধারা অনুযায়ী নালিশি দরখাস্ত প্রাপ্তির ক্ষেত্রে উনি এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি লিখিত আকারে নালিশ দায়ের করে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি ফেরত দিবে। ধারা 201 বলতেছে যে লিখিত আকারে নালিশ দায়ের না করলে, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয় তাহলে মৌখিকভাবে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। এরপরে হলো নালিশ খারিজ সংক্রান্ত আদেশের ভিত্তিতে অভিযোগকারীর প্রতিকারটা কি। 436 ধারাতে বলা হয়েছে 203 ধারায় বা 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তখন তাদের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। এক্ষেত্রে 203 ধারা ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে, সেক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ 436 এবং 439 ধারায় অধিকতর অনুসন্ধানের জন্য ফার্দার ইনকোয়ারি নির্দেশ দিতে পারে। 203 এবং 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করলেও একই বিষয়ে নতুন অভিযোগ দায়ের করা যাবে। এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারায় ডবল জিও পার্টি নীতি প্রযোজ্য হবে না। এরপর অপরাধ আমলে নেওয়া বা নিতে অস্বীকার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি পুলিশ প্রতিবেদন দ্বারা বাধ্য? অপরাধ আমলে নেওয়া বা নিতে অস্বীকার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদন দ্বারা বাধ্য না। আন্তরিক কর্মকর্তা কর্তৃক পুলিশ প্রতিবেদন প্রদত্ত সুপারিশ গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না এবং তিনি তদন্তকারী কর্মকর্তার সাথে দ্বিমত পোষণ করতে পারে। অপরাধ আমলে নিতে বা নিতে অস্বীকার করতে ম্যাজিস্ট্রেট স্বাধীন। অপরাধ আমলে নেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করার ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু কোনো ক্রমে ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক না। 173 ধারা বা 190 ধারার পুলিশ প্রতিবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান সংক্রান্ত কোনো বিধান নেই। পুলিশ প্রতিবেদন মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা কোনো বিধান 173 বা 190 ধারায় যুক্ত করা হয়নি। তদন্ত প্রতিবেদন অভিযুক্তকে অব্যাহতি বা সুপারিশ করে পুলিশ প্রতিবেদন দাখিল করলে উক্ত সুপারিশ প্রত্যাখ্যান করে ম্যাজিস্ট্রেট অপরাধটি 190 এর খ ধারা আমলে নিতে পারে যদি ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদন অভিযুক্তকে ফৌজদারিতে সোপর্দ করার উপাদান পায়। অন্যদিকে এমন সুপারিশ প্রত্যাখ্যান করে সংবাদদাতা বা নালিশকারী নারাজি পিটিশন দাখিল করলে উক্ত পিটিশন গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 এর ক ধারা অপরাধটি আমল নিতে পারে এবং অধিকতর তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিতে পারে এবং পুলিশ তদন্ত সম্পূর্ণ করার পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। কিন্তু যেহেতু পুলিশের চূড়ান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর না, সেহেতু ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমল নিতে পারে, যেমন আমল নিয়ে থাকে চার্জশিটের ভিত্তিতে। আমরা আব্দুস সালাম বনাম রাষ্ট্র 36 ডিআরআর এডি 58 এই মামলাটা দেখেছি যে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, সে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক নথিভুক্ত অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 190 এর খ ধারা অপরাধ আমলে নিতে পারে। এরপরে দেখেন দায়রা আদালত কর্তৃক, প্রশ্ন হলো কি দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতিগুলো কি। দায়রা আদালত আদি ক্রিয়া সম্পন্ন আদালত হিসাবে অপরাধ আমলে নিতে পারে কি, আমরা সে বিষয়টা একটু দেখি। মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠালে 193 এর 1 ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বিচারার্থে আমলে নিতে পারে। সুতরাং আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কোনো অপরাধ আমলে নিতে পারে মামলা করলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্ত দায়রা কোর্টে প্রেরণ করলে, অর্থাৎ সরাসরি উনি মামলা নেওয়ার কোনো ক্ষমতা নাই, ওনার কাছে পাঠাইলে উনি আমলে গ্রহণ করতে পারে। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে না। হরিপদ বিশ্বাস বনাম রাষ্ট্র 34 ডিআরআর এডি 142 আদি আদালত হিসেবে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে না। এরপরে অপরাধ আমলে নেওয়া সংক্রান্ত দায়েরকৃত ফৌজদারি রিভিশনের দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে কি, ব্যাখ্যা করুন। ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দেওয়ার এখতিয়ার দায়রা আদালতের নেই। রিভিশন ক্ষমতা প্রয়োগে দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে না। নালিশি দরখাস্তের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির 190 ধারা ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে না নেওয়া অর্থ হলো নালিশি দরখাস্ত 203 ধারা আপনার খারিজ বলে গণ্য হওয়া। রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ বা হাইকোর্ট নিয়ে বিচারের স্বার্থে 436
ধারায় এমন খারিজ নালিশের বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে, কিন্তু দায়রা জজ রিভিশন ক্ষমতা বলে নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিতে বা বিচারের জন্য মামলাটি দায়রা জজের নিকট প্রেরণ করতে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে না, এবং অধিকতর অনুসন্ধান শেষে অপরাধের উপাদান পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করতে পারে। যেমন বাংলাদেশ বরাবর ইয়াকুব সর্দার ও অন্যান্য 40 জিএলআর এডি 246 মামলা বলা হয়েছে অপরাধটি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হোক বা না হোক, অপরাধটি আমলে নিতে ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতার হস্তক্ষেপ করার এখতিয়ার দায়রা জজ বা হাইকোর্ট বিভাগের কারোই নেই। আশা করছি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা একটু দেখি 58 নং প্রশ্নটা আমরা একটু দেখি। ফৌজদারি কার্যবিধি 1898 এর 4-1 এর খ ধারায় তদন্তের সংজ্ঞা দেওয়া হয়েছে। 4-1 এর খ ধারায় বলা হয়েছে তদন্ত বলতে এই বিধির অধীন পরিচালিত সাক্ষ্য গ্রহণের জন্য কোনো পুলিশ অথবা এই সম্পর্কে একজন ম্যাজিস্ট্রেটের নিকট অনুমোদন প্রাপ্ত অন্য কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট ব্যতীত কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে বোঝাবে। সুতরাং কোনো অপরাধের সাথে সম্পর্কিত কোনো সাক্ষ্য গ্রহণের জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেট তদন্ত ক্ষমতা প্রাপ্ত যে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপ হলো তদন্ত। মীর মোশাররফ হোসেন বনাম রাষ্ট্র 30 জিএলআর এডিএসি 1978-116 মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির অধীন তদন্ত বলতে নিম্নলিখিত কার্যক্রমকে বোঝাবে: ঘটনাস্থলে যাওয়া বা অগ্রসর হওয়া, ঘটনা এবং প্রেক্ষাপট সহ নির্ধারণ করা, সন্দেহভাজন অপরাধী বা অপরাধীকে আবিষ্কার বা গ্রেপ্তার করা, দাবিকৃত অপরাধ সংগঠন সম্পর্কিত সাক্ষ্য গ্রহণ যা নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে অভিযুক্ত সহ বিভিন্ন জবানবন্দি গ্রহণ করা, এবং যদি অফিসার উপযুক্ত মনে করেন তাদের বক্তব্য লিখিত আকারে লিপিবদ্ধ করা, ঘটনাস্থল তল্লাশি করা এবং তদন্তের জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত জিনিস জব্দ করা এবং বিচারের সময় উপস্থাপন করা, সংগৃহীত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে অপরাধীকে বিচারের জন্য কোনো বিচারিক আদালতে হাজির বা সোপর্দ করা প্রয়োজন কিনা সেই সম্পর্কে মতামত সৃজন করা, যদি প্রয়োজন হয় তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 দ্বারা চার্জশিট দাখিল করা। এরপরে দেখেন ফৌজদারি মামলা তদন্তের বিষয়ে পুলিশের ক্ষমতা অবারিত। তদন্তে পুলিশের জন্য অনুসরণীয় আইন উল্লেখপূর্বক দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে মন্তব্যটি পর্যালোচনা করুন। অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2021 সালে আসছে। তাহলে পুলিশের ক্ষমতা অবারিত। দেখি পুলিশ কি কি করতে পারে। সাক্ষী তলব করা, ফলপ্রসূ তদন্তের স্বার্থে তদন্তাধীন অপরাধ সম্পর্কিত কোনো ঘটনা এবং পরিস্থিতি সাথে পরিচিত ব্যক্তিদের নিকট হতে পুলিশ কর্তৃক তথ্য প্রাপ্তি অপরিহার্য, যেহেতু যে সকল ব্যক্তিদের নিকট প্রাসঙ্গিক তথ্য আছে সে সকল ব্যক্তিদের তলব করা এবং তাদের হাজির নিশ্চিত করার ক্ষমতা তদন্তকারী কর্মকর্তা থাকতে হবে। ফৌজদারি কার্যবিধির 160 ধারায় তদন্ত কর্মকর্তাকে তদন্তাধীন মামলার ঘটনার সাথে পরিচিত ব্যক্তিকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছে। এরপর হলো জবানবন্দি গ্রহণ করা। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে মামলার ঘটনার সাথে পরিচিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা দিয়েছে। তদন্তের সময় তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক মামলার ঘটনার সাথে পরিচিত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা অসীম না। এমন ব্যক্তিদের জবানবন্দি গ্রহণে পুলিশের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 161 ধারা বা সংবিধানের 35-4 অনুচ্ছেদ দ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে। কারণ যে প্রশ্নের উত্তর এমন ব্যক্তিকে ফৌজদারিতে সোপর্দ করবে এমন প্রশ্নের উত্তর দিতে উক্ত ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা বাধ্য করতে পারবে না। অন্যদিকে সংবিধানের 35-4 অনুচ্ছেদে বলা হয়েছে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। সুতরাং তদন্তের সময় তদন্তকারী পুলিশ কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারে, এমনকি অভিযুক্ত তার নিকট জিজ্ঞাসিত সকল প্রশ্ন উত্তর দিতে বাধ্য হলেও যে সকল প্রশ্নের উত্তর দিতে ফৌজদারিতে সোপর্দ করবে সে সকল প্রশ্নের উত্তর দিতে পুলিশ কর্মকর্তা অভিযুক্তকে বাধ্য করতে পারে না। জবানবন্দি লিখিত আকারে লিপিবদ্ধ করা। 161 ধারায় ক্ষমতা বলে তদন্তকারী কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তদন্তের সময় তার নিকট প্রদত্ত যে কোনো বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। যদি তিনি এমনটা করে তাহলে যে সকল ব্যক্তিদের বিবৃতি লিপিবদ্ধ করে তাদের প্রত্যেকের এই বিবৃতি পৃথকভাবে লিপিবদ্ধ করবে। এবং 161 ধারা অনুসারে তদন্তকারী পুলিশ কর্মকর্তা একাধিক ব্যক্তির বিরুদ্ধে এক্ষেত্রে লিপিবদ্ধ করতে পারবে না। এবং লিখিতভাবে লিপিবদ্ধকৃত জবানবন্দি স্বাক্ষর না করানো। 162 বলা হয়েছে তদন্তের সময় পুলিশের কর্মকর্তার নিকট কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি বা যদি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয় তাহলে উক্ত লিখিত বিবৃতিতে স্বাক্ষর করাবে না বা লিখিত বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করতে পারে না। এই ধারায় পুলিশ
আহ, সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করার সুযোগ দিলে এক্ষেত্রে পুলিশ লিখিত বিরুদ্ধে জোরপূর্বক সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করতে পারে। ফলে বিচারের সময় লিখিত বিবৃতির বিরুদ্ধে কিছু বলা সাক্ষীর জন্য কঠিন হয়ে যাবে, যদিও সে সত্য বলতে উদ্গ্রীব থাকে। কোনো পুলিশ অফিসার তদন্ত চলাকালীন সময়ে তদন্তাধীন অপরাধের সাথে সম্পর্কিত কোনো জিনিস সংগ্রহ করতে কোনো স্থানে তল্লাশি করতে পারে, যদি তিনি মনে করেন যে অহেতুক বিলম্ব ছাড়া কোনোভাবে উক্ত জিনিস সংগ্রহ করতে পারবে না। এবং 165 ধারাতে বলছে, তদন্তকারী পুলিশ কর্মকর্তা নিজের থানার সীমার মধ্যে যেরূপ তল্লাশি করতে পারে, সেরূপ একই বা ভিন্ন জেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যে কোনো জেলায় তল্লাশি করতে পারে, ধারা 166-তে বলা আছে। এরপরে হলো পুলিশ অফিসারের নিকট পুলিশ অফিসারের রিপোর্ট প্রদানের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 173 ধারায় পুলিশকে তদন্তের শেষে প্রতিবেদন দাখিল করার ক্ষমতা দেওয়া হয়েছে। তদন্তকারী পুলিশ অফিসার অনাবশ্যক বিলম্ব ছাড়াই তদন্ত শেষ করবে। তদন্ত শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে নেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেটের নিকট সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে রিপোর্ট প্রদান করবে। এরূপ রিপোর্ট প্রদান পুলিশ রিপোর্ট নামে পরিচিত। এরূপ রিপোর্ট জমা করার পর পুলিশ অধিকতর তদন্ত করতে পারে এবং কোনো প্রকার মৌখিক বা দালালিক সাক্ষ্য পেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফর্মে অতিরিক্ত রিপোর্ট বা রিপোর্ট সহ ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে পারবে। 173-3 কথা বলা আছে। ফৌজদারি ফৌজদারি মামলা তদন্তে পুলিশের ক্ষমতা অবারিত। পুলিশের নিকট প্রদত্ত আমলযোগ্য অপরাধ বিষয়ে তদন্ত সমাপ্ত করতে তদন্ত সংস্থাকে ফৌজদারি কার্যবিধি ব্যাপক ক্ষমতা দিয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল করার সময় অপরাধ সম্পর্কে তাদের নিজস্ব মতামত দিতে স্বাধীন। এমনকি পুলিশের সাথে একমত না হলেও ম্যাজিস্ট্রেট পুলিশকে তাদের মতামত পরিবর্তনের নির্দেশ দিতে পারে না। কোনো আমলযোগ্য অপরাধ তদন্তে পুলিশের ক্ষমতা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। পুলিশের তদন্তের সকল ধাপে ম্যাজিস্ট্রেট নজর রাখবে, কিন্তু প্রকৃত তদন্তে তিনি হস্তক্ষেপ করার অধিকারী না। এমনকি পুলিশ কিভাবে তদন্ত পরিচালনা করবে সেই বিষয়ে ম্যাজিস্ট্রেট পুলিশকে নির্দেশ দিতে পারে না। 156-3 ধারায় 155-2 ধারায় যদিও ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত করার নির্দেশ দিতে পারে মাত্র, কিন্তু কিভাবে তদন্ত পরিচালনা করবে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দিতে পারে না। আমরা দেখি বাংলাদেশ বনাম 10 KH BMG হুক এডি 70 মামলায় বলা হয়েছে, তদন্তের ক্ষেত্রে তদন্ত সমাপ্ত করতে পুলিশ অসীম ক্ষমতা উপভোগ করে এবং তদন্ত পর্যায়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না। পুলিশের এমন ক্ষমতা ডিভিশন ক্ষমতা প্রয়োগে 561 ধারার ক্ষমতা বলে হস্তক্ষেপ করা যায়। উপরে উল্লেখিত ফৌজদারি কার্যবিধির ধারা এবং বিচারিক নজির বিশ্লেষণে করে বলা যায় অপরাধ তদন্তে পুলিশের ক্ষমতা অবারিত। পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নম্বর 60। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দি ব্যবহার এর সাক্ষ্যগত মূল্য যদি থাকে উদাহরণ সহ আলোচনা করুন। কখন কিভাবে পুলিশ কর্মকর্তার নিকট তদন্তকালীন সময়ে প্রদত্ত কোনো বিবৃতি বিচারকালে আসামি কর্তৃক ব্যবহার করা যায়। পুলিশ কর্তৃক লিখিতভাবে লিপিবদ্ধকৃত বক্তব্যের ব্যবহার। 161-3 ধারায় পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না 162 ধারায় বলা হয়েছে। 161 ধারায় যেই সাক্ষীর বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে, উক্ত সাক্ষীকে প্রসিকিউশন অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে অভিযুক্ত ব্যক্তির অনুরোধ ক্রমে আদালত এমন লিখিত বিবৃতি উল্লেখ করতে পারে এবং উক্ত লিখিত বিবৃতির একটি কপি অভিযুক্তকে প্রদান করতে নির্দেশ দিতে পারে। এমন বিবৃতির কোনো অংশ যথাযথভাবে প্রমাণিত হলে অভিযুক্ত সাক্ষ্য আইনের 145 ধারার উল্লেখিত
পদ্ধতিতে বা জেরার মাধ্যমে উক্ত সাক্ষীকে বিরোধিতা করতে পারে। 161 ধারার সাক্ষী যে বক্তব্য দিয়েছে এবং উক্ত সাক্ষী বিচারে আদালতে যে সাক্ষ্য দিচ্ছে তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্য হতে ভিন্ন হয়, পরস্পর বিরোধী হয়, তাহলে অভিযুক্ত পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারে। অভিযুক্ত পক্ষ উক্ত বিবৃতির কোন অংশ 145 জেরায় ব্যবহার করলে জেরায় সাক্ষী কর্তৃক প্রদত্ত কোনো বিষয় ব্যাখ্যা করার উদ্দেশ্যে প্রসিকিউশন উক্ত সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণ করতে পারে। সুতরাং এটা পরিষ্কার যে তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তার নিজের সাক্ষীর বিবৃতি সমর্থন বা বৈপরীত্য করতে ব্যবহার করতে পারে না। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি সাক্ষ্য আইন 145 দ্বারা উল্লেখিত পদ্ধতিতে বা জেরার মাধ্যমে শুধুমাত্র ডিফেন্স পক্ষ প্রসিকিউশন পক্ষের সাক্ষীর বিরোধিতা করতে পারে। অন্যদিকে অভিযুক্ত উক্ত সাক্ষীকে জেরা করলে শুধুমাত্র জেরায় প্রদত্ত বিবৃতি ব্যাখ্যা করার উদ্দেশ্য রাষ্ট্রপক্ষ উক্ত সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণ করতে পারে। যদিও 161 ধারার পুলিশ মামলার তদন্তের সময় সাক্ষীর যে জবানবন্দি লিখিতভাবে লিপিবদ্ধ করে তা তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। তবে কিছু ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে যদি সেটি মৃত্যুকালীন ঘোষণা হয়। সাক্ষ্য আইনের 32-1 উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় উদ্ঘাটন করলে সাক্ষ্য আইন দ্বারা 27। 161 ধারায় জবানবন্দির সাক্ষ্যগত মূল্য। ফৌজদারি কার্যবিধি 161 ধারা লিপিবদ্ধকৃত বক্তব্য কোনো স্বতন্ত্র সাক্ষ্য না। সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যর সাদৃশ্য বা বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। উদাহরণ: অতিরিক্ত দায়রা জজ বিচারের সময় এবং 161 ধারায় পিডব্লিউ কর্তৃক পুলিশের নিকট প্রদত্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে 302/34 ধারায় দণ্ডিত করেছিল। 161 ধারায় প্রদত্ত বিবৃতি সত্য মনে হওয়ায় দায়রা জজ উক্ত বিবৃতির ভিত্তিতে অভিযুক্ত আপিলকারীকে দণ্ডিত করে। আপিলে হাইকোর্ট বিভাগ মত প্রকাশ করে যে 161 ধারার বিবৃতি কখনো প্রকৃত সাক্ষ্য না এবং বিচারে সংবাদদাতার বিবৃতি অন্য কোনো সাক্ষীর দ্বারা সমর্থিত না হওয়ায় উক্ত দণ্ড বাতিল। 162-1 ধারা অনুযায়ী পুলিশ কর্মকর্তার নিকট তদন্তকালীন সময়ে প্রদত্ত কোনো ব্যক্তির বিবৃতি বিচারকালে আসামি ব্যবহার করতে পারে। অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত উক্ত লিখিত বিবৃতি অভিযুক্তকে উল্লেখ করতে পারে। অভিযুক্তকে লিখিত বিবৃতির একটা কপি প্রদানের আদেশ দিতে পারে। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি যে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা মতে সাক্ষী যে জবানবন্দি লিপিবদ্ধ করেন তার আইনগত মূল্য কি? আইনের কোনো বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি আদালতে প্রদত্ত সাক্ষীর জবানবন্দি সাদৃশ্য বা বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ডে আনয়ন করা হয়। বাদীপক্ষ পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি কখন কোন কাজে ব্যবহার করতে পারে? বার কাউন্সিল পরীক্ষা 2005 সালে আসছে। দেখেন 161 ধারায় আমরা প্রশ্নটা পড়েছি ইতিমধ্যে, আবারও দেখছি আমরা যে ফৌজদারি কার্যবিধি 161 ধারায় লিপিবদ্ধকৃত বক্তব্য কোনো স্বতন্ত্র সাক্ষ্য না। সাক্ষ্য আইনের
145 ধারায় উল্লেখিত পন্থায় স্বাক্ষর সাদৃশ্য বা বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। যেহেতু এমন বিবৃতি অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে সাক্ষী পুলিশের নিকট প্রদান করে থাকে, উক্ত বিবৃতি দাতাকে অভিযুক্ত কর্তৃক জেরা করার যেহেতু সুযোগ নেই, যেহেতু এমন বিবৃতিদাতা কর্তৃক স্বাক্ষরিত হয় না, এবং যেহেতু এমন বিবৃতিদাতা শপথপূর্বক প্রদান করে না, সেহেতু এমন বিবৃতিকে কখনো প্রকৃত সাক্ষ্য বলা যায় না। আইনের দৃষ্টিতে এটা কোনো সাক্ষ্য না। 161 ধারার জবানবন্দি সাক্ষীর জবানবন্দির সাদৃশ্য এবং বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ড আনায়ন করা। 162 ধারার বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি এবং আদালতে প্রদত্ত সাক্ষীর জবানবন্দির সাদৃশ্য এবং বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ডে আনায়ন করা হয়। 161 ধারায় যেই সাক্ষীর বিবৃতি লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়েছে, উক্ত সাক্ষীকে প্রসিকিউশন অনুসন্ধান বা বিচারের সময় তলব করলে বাদীপক্ষ পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি কখনো কোনো কাজে ব্যবহার করতে পারে না। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তার নিজের সাক্ষীর বিবৃতি সমর্থন বা বৈপরীত্য ব্যবহার করতে পারে না। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতি সাক্ষ্য আইনের 145 ধারার উল্লিখিত পদ্ধতিতে জেরার মাধ্যমে শুধুমাত্র ডিফেন্স পক্ষ অর্থাৎ প্রসিকিউশন পক্ষের সাক্ষীর বিরোধিতা করতে ব্যবহার করতে পারে। অন্যদিকে অভিযুক্ত উক্ত সাক্ষীকে জেরা করলে শুধুমাত্র জেরার প্রদত্ত ব্যাখ্যা করার উদ্দেশ্যে রাষ্ট্রপক্ষ উক্ত সাক্ষীর পূর্ণ জবানবন্দি গ্রহণ করতে পারে। আমরা পরবর্তী প্রশ্ন দেখি, প্রশ্ন নং 62, যে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হয়? কোনো ফৌজদারি আদালত তদন্ত ও বিচার চলাকালে কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারেন কি? 24 সালে আসছে বিজিএস পরীক্ষা। পুলিশ ডায়েরির অর্থ। ফৌজদারি কার্যবিধিতে পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে ফৌজদারি কার্যবিধির 172 ধারায় পুলিশকে তদন্তের অগ্রগতির বিষয়ে ডায়েরি রাখার বিধান রাখা হয়েছে। পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটি হলো পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে, তদন্তকারী প্রত্যেক পুলিশ কর্মকর্তা কখন সংবাদটি তার নিকট পৌঁছালো, কখন তিনি উক্ত বিষয়টি তদন্ত শুরু করছিল এবং শেষ করছিল, সেই স্থান বা স্থানগুলো পরিদর্শন করছিল এবং তার তদন্তের মাধ্যমে নির্ধারণ করার পরিস্থিতি একটা বিবৃতি দিয়ে প্রতিদিন তার তদন্তের অগ্রগতি একটি ডায়েরি বা দিনলিপিতে লিখবেন। সুতরাং ফৌজদারি কার্যবিধির 172 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা তার তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিখে তা পুলিশ ডায়েরি নামে পরিচিত। যে সকল বিষয়সমূহ পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হয় ফৌজদারি কার্যবিধি 172 ধারায় উল্লেখ করা হয়েছে যে এখানে তদন্তের অগ্রগতি লেখা থাকবে, তথ্য প্রাপ্তির সময়, তদন্ত শুরু ও শেষের সময়, যে সকল স্থান বা স্থানগুলোতে তিনি পরিদর্শন করেছে তার তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছে সেই সম্পর্কে একটি বিবৃতি। অভিযুক্ত কর্তৃক পুলিশ ডায়েরি তলব জন্য একজন আসামি তার প্রতিনিধি আদালতে কোনো আবেদন করতে পারে না বা আদালত এমন ডায়েরি তলব করেছে শুধুমাত্র এই কারণে আসামি উক্ত ডায়েরি দেখার অধিকারী হবে না। পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য ব্যবহার করলে এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্য যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে সেক্ষেত্রে সাক্ষ্য আইনে 161 এবং 145 ধারার বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ এই ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত পুলিশ ডায়েরির বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে।
এখন দেখি যে ফৌজদারি আদালত তার নিকট বিচারাধীন মামলায় পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে, যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে অনুসন্ধান বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। এই ডায়েরি সাক্ষ্য হিসাবে নয়, উক্ত মামলায় অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে ব্যবহার করতে চেয়ে পাঠাতে পারে। সালাম মল্লিক বনাম রাষ্ট্র 48 ডিএলআর 1996 329 মামলায় বলা হয়েছে, পুলিশ ডায়েরি পুলিশ প্রতিবেদন মতে একটি গোপনীয় দলিল। ফৌজদারি কার্যবিধি 1898 এর 172 ধারার অধীন আদালত কেস ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করার অধিকারী না, কিন্তু অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে।